তুমি অনেক সিএনজি হয়ে গেছো। যেমন বাংলাদেশে এতগুলো মেডিকেল কলেজে কোন ডাক্তার বাংলা ভাষায় বই লিখেছে? আজকের এই প্রস্তাবটির বিপক্ষে আছেন তারা না বলুন। যে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য, সৃষ্টিশীল সমাজ বিনির্মাণের জন্য, প্রগতিশীল সমাজ বিনির্মাণের জন্য এই ধরনের চর্চার খুবই প্রয়োজন। জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখোনি। পাঠগৃহ ক্যাফে আয়োজিত আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় দুইটি দল অংশগ্রহণ করবে, যেখানে বিতর্কের বিষয় হচ্ছে এই সংসদ মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলা ভাষাকে বিকৃত করছে। আজ 14 ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, ভাষার মাসকে কেন্দ্র করে আমরা ভাষাকে নিয়ে একটি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন আজকের এই বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে যিনি আছেন ইস্তাক আহমেদ তারেক ভাই, এবং আমার সাথে রয়েছেন আরো 4 জন গুণী বিচারক, যিনারা যার যার জায়গা থেকে খুব চমৎকার বিতর্ক করে থাকেন এবং সারা বাংলাদেশের সুপরিচিত ব্যক্তি। আমরা এক এক করে প্রত্যেকের কাছ থেকে আমরা একটু পরিচয় জেনে নিব। আমরা এই পর্যায়ে বিচারকদের সাথে পরিচিত হব। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একজন বিতর্ক। আমি আহমেদ জুনাইদ তন্ময়, সিনিয়র বিতর্কিক আনন্দমোহন কলেজ ডিবেটিং ক্লাব। আমি আব্দুল্লাহ কাফি, আনন্দমোহন কলেজ ডিবেটিং ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এবং একজন বিতর্কী। আমি মোহাম্মদ নাজমুল হাসান, আমি আনন্দমোহন কলেজ ডিবেটিং ক্লাবের একজন বিতর্কিক এবং ডিবেটিং ক্লাবের দপ্তর সম্পাদক। আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন এবং স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের প্রধান অতিথি ইস্তাক আহমেদ তারেক ভাইকে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকেই ধন্যবাদ আজকের এই চমৎকার পাঠগৃহ ক্যাফে আয়োজিত এই ডিবেট সেশনে। আজকে একটি চমৎকার বিষয় এখানে নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলা ভাষাকে বিকৃত করছে। ভাষার মাসে ভাষাকে নিয়ে এই সুন্দর চর্চা, এই সৃষ্টিশীল চর্চাকে পাঠগৃহ ক্যাফে আয়োজন করতে পেরে সত্যি আনন্দিত এবং গর্বিত। তো তারই ধারাবাহিকতায় আমি এটুকু বলতে চাই যে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য, সৃষ্টিশীল সমাজ বিনির্মাণের জন্য, প্রগতিশীল সমাজ বিনির্মাণের জন্য এই ধরনের চর্চার খুবই প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা আজকে এই 14 ফেব্রুয়ারি পর্যায়ক্রমে আমরা আরও বিতর্কের আয়োজন করব। এখানে আমরা ধারাবাহিকভাবে এই কার্যক্রমের মাধ্যমে আজকে শুরু করছি। আমি এই কার্যক্রমের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমি আজকের ছায়া সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হবে সেটি আবার বলছি। এই সংসদ মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলা ভাষাকে বিকৃত করছে। আজকে দুইটি দল এখানে উপস্থিত হয়েছেন। আমাদের ডান পাশে আছে সরকারি দল এবং বাম পাশে আছে বিরোধী দল। সরকারি দল এবং বিরোধী দল তাদের প্রত্যেক বক্তাকে বিচারকগণ যে বিষয়গুলোর উপর নাম্বার প্রদান করবেন সেগুলো হচ্ছে সংজ্ঞায়নের উপর 5, উচ্চারণ এবং বাচন ভঙ্গির উপর 5, যুক্তির উপর 5, তথ্য ও তত্ত্ব পরিবেশনা 5 এবং যুক্তি খণ্ডনের উপর 5। আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী হিসেবে আছেন তাবাসসুম জাহান কানন, সরকারি দলের মন্ত্রী হিসেবে আছেন মারুফ আহমেদ এবং সরকারি দলের সংসদ সদস্য হিসেবে আছেন মোহাম্মদ তালহা। এবং আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার বিরোধী দল হিসেবে বিরোধী দলের দলীয় নেতা যিনি আছেন মাহমুদুল হাসান, বিরোধী দলীয় উপনেতা ফারজানা মিনি সুস্মিতা এবং বিরোধী দলীয় সংসদ সদস্য মাহফুজা নুসরাত শোভা। আজকের এই ছায়া সংসদে প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তাবাসসুম জাহান কাননকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, ভাষার মাস ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনার অনুমতিক্রমে এই সংসদে প্রস্তাব উত্থাপন করছি। এই সংসদ মনে করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলা ভাষাকে বিকৃত করছে। শুরুতেই চলে যাচ্ছি চরিত্রায়নে। মাননীয় স্পিকার, এই সংসদ বলতে বাংলাদেশের সংসদকে বোঝাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি সকল ধরনের ডিজিটাল মাধ্যমগুলোকে বোঝাচ্ছি, যেগুলো দ্বারা সকল শ্রেণীর ব্যবহারকারীরা যোগাযোগ, তথ্য আদান প্রদান ও বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি ও প্রচার করতে পারে। এছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়া, স্যাটেলাইট টিভি চ্যানেল ইত্যাদি গণমাধ্যমগুলো যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করছে, তখন সেগুলোকেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তর্ভুক্ত করছি। এরপর আজকের প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ বাংলা ভাষার বিকৃতি। মাননীয় স্পিকার, এই বিকৃতি বলতে আমরা বাংলা ভাষার মূল গঠন, শুদ্ধ বানান ও উচ্চারণের অপব্যবহার বা অপপরিবর্তনকে বোঝাচ্ছি, যা দ্বারা বাংলা ভাষার বিশুদ্ধতা ও স্বকীয়তা নষ্ট হচ্ছে। মাননীয় স্পিকার, একটি জিনিস সুস্পষ্ট করতে চাই, সেটি হলো বাংলা ভাষার কিছু নিজস্ব গতিশীল পরিবর্তন রয়েছে, যেমন চেয়ার, টেবিল ইত্যাদি এ জাতীয় কিছু শব্দ বাংলা ভাষা তার আপন গতিতে পরিবর্তন করে নিয়েছে। আজকে আমরা এই পরিবর্তন এবং আঞ্চলিক ভাষাসমূহকে এই বাংলা ভাষার বিকৃতির অন্তর্ভুক্ত করছি না। আজকে আমরা বাংলা ভাষার বিকৃতিকে কিছু স্তরে চিহ্নিত করেছি। সেগুলো হলো বিদেশি শব্দকে বাংলা শব্দের স্থলাভিষিক্তকরণ, বাংলার সাথে অন্য ভাষার সংমিশ্রণ, ইংরেজি অক্ষরে বাংলা লিখন এবং বাংলা ভাষার শুদ্ধ রূপকে অবমূল্যায়ন করা। আজকে আমরা দুইটি প্যারামিটার
প্যারামিটারে কথা বলবো। প্রথমত, বিকৃতির এই যে স্তরগুলোর কথা উল্লেখ করলাম, এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে প্রধান ভূমিকা রাখছে, যেটি আমার মন্ত্রী এসে বলে যাবেন। এবং দ্বিতীয়ত, বর্তমান বিশ্বায়নের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আমাদের অতি নির্ভরশীলতা কিভাবে বাংলা ভাষার কোন কোন অংশকে বিকৃত করছে, সেটি আমার সাংসদ এসে বলে যাবে। মাননীয় স্পিকার, আজকে আমরা ভাষা বিকৃতির অন্যান্য মাধ্যমগুলোকে অস্বীকার করছি না, বলছি প্রধান মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং আজকে বিরোধী দলকে এই প্রস্তাবটির বিরোধিতা করতে হলে এমন একটি, আমি আবারও বলছি, এমন একটি সুনির্দিষ্ট মাধ্যম দেখিয়ে যেতে হবে যেটি বাংলা ভাষার বিকৃতিতে প্রধান ভূমিকা রাখছে। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রস্তাবটির মূল চাহিদা বা ক্ষেত্র হচ্ছে দুটি। প্রথমত, বাংলা ভাষার বিকৃতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি হচ্ছে এবং সেই মাধ্যমটি কেন প্রধান ভূমিকা রাখছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এক সময় ঝরঝরে সাবলীল বাংলা ভাষায় যে নাটক, সিনেমা বা টিভি শোগুলো প্রচারিত হতো, বর্তমানে সেগুলোতে কি ব্যবহার করা হচ্ছে? বাংলা ইংরেজির মিশ্রিত সংলাপ। এই ধরনের বিকৃত কন্টেন্টগুলো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াগুলোতে প্রচারিত হচ্ছে এবং আমরা সেগুলো প্রতিনিয়তই দেখছি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কি হচ্ছে? মেসেঞ্জারে কারোর সাথে কথোপকথন করতে গেলেই আমরা ব্যবহার করছি ইংরেজি অক্ষরে বাংলা ভাষা, যেটি কিনা আধুনিকভাবে বাংলিশ ভাষা বলা হয়। এছাড়াও ভাইরাল, ট্রেন্ডিং, মিম কালচারের নামে বাংলা ভাষার যে জগাখিচুড়ি অবস্থা প্রতিনিয়ত, সেগুলোর আমরা কিন্তু সাক্ষী হচ্ছি। একটি পরিসংখ্যান মতে বাংলাদেশের 85% ফেসবুক ব্যবহারকারী বাংলা না লিখে ইংরেজি অক্ষরে বাংলা লিখছে এবং 50% কমেন্ট বিকৃত বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এ থেকে এটি সুস্পষ্ট যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি ভাষার বিকৃত হয়। এরপর আসা যাক এটি কেন প্রধান মাধ্যম। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বাংলাদেশে গড়ে ইন্টারনেট ব্যবহারকারী 70% মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে এবং একজন মানুষের দৈনিক স্ক্রিন টাইম গড়ে 151 মিনিট। অর্থাৎ আমরা একজন মানুষ যে কোনো সময় নিয়ন্ত্রণহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছেন এবং আমাদের দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে যোগাযোগ, শিক্ষা, তারপর বিনোদন, সব ক্ষেত্রে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাই সবচেয়ে বেশি ব্যবহার করছি। এবং যেহেতু এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাংলা ভাষার বিকৃতি সবচেয়ে বেশি হচ্ছে এবং আমরা দৈনন্দিন জীবনে এটি সবচেয়ে বেশি ব্যবহার করছি, তাই আজকে আমরা বলছি বাংলা ভাষার বিকৃতিতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই সবচেয়ে বেশি, অর্থাৎ প্রধান ভূমিকাটি রাখছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আজকের এই ছায়া সংসদের বিরোধী দলের মাননীয় বিরোধী দলীয় নেতা মাহমুদুল হাসানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। কি যে সামাজিক মাধ্যমগুলো হচ্ছে একটি প্ল্যাটফর্ম যেটা তথ্য ছড়িয়ে দিতে সাহায্য করে, কিন্তু তথ্য বিকৃত করার নিজস্ব কোনো শক্তি তার নেই এবং যিনি এখানে তথ্যটা উপস্থাপন করছে তার উপর নির্ভর করবে যে ভাষাটা কি আসলে বিকৃত হচ্ছে না তার সঠিক রূপে যাচ্ছে। অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে যদি আমরা এখানে দায়ী করি, তাহলে আমরা সেই ফ্যাসিস্ট হাসিনার মতো একটি পরিবেশ তৈরি হবে, যেরকম যে আমরা যদি ফ্যাসিস্ট হাসিনাকে এই 24শে গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড করেছে সেখানে যদি দায়ী না করে সেই চীন এবং রাশিয়া থেকে যে রাইফেল কিনে আনা হয়েছিল, তাহলে সেই রাইফেলকে দায়ী করার মতো একটা পরিস্থিতি মাননীয় স্পিকার তৈরি হবে। মাননীয় স্পিকার, তাই আমরা বলতে চাই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের অভাবই বাংলা ভাষাকে বিকৃত করছে। মাননীয় স্পিকার, দুইটি প্যারামিটারের আলোকে আমরা এটাই সুস্পষ্ট করব। প্যারামিটারগুলো হলো এনসিটিভি ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের দায়িত্বহীনতা, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা। মাননীয় স্পিকার, আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড যদি সঠিকভাবে গড়ে তোলা না হয় তাহলে জাতির ভবিষ্যৎ হবে অন্ধকার। আমাদের পাঠ্যপুস্তক তৈরির কার্যক্রমে এনসিটিভি বাংলা ভাষায় রচিত একাধিক বই তৈরি করে থাকলেও প্রমিত বাংলা ভাষা শিক্ষা দেওয়ার জন্য এখন পর্যন্ত প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো কোর্স এখনো চালু করেনি। এখন একজন শিক্ষার্থী যদি প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে সে প্রমিত বাংলা ব্যবহার করতে সঠিকটা না শিখে, তখন তিনি যে কোনো সামাজিক মাধ্যমগুলোতে যদি লেখালেখি করে অথবা কোনো একটি ভিডিও বার্তা প্রদর্শন করে, সেখানে কিন্তু তিনি সাধারণভাবেই বাংলা ভাষাকে বিকৃত করে ফেলবে, এটাই স্বাভাবিক। কারণ তাকে এই বিষয়ে নির্দিষ্ট কোনো কোর্স এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় অথবা মাধ্যমিক বিদ্যালয় অথবা উচ্চ মাধ্যমিকে পড়ানো হয়নি। মাননীয় স্পিকার, আমাদের বাংলা সাহিত্যে এখনো একাধিক গদ্য, শত শত গদ্য এবং পদ্য রয়েছে যেগুলো সাধু এবং সংস্কৃত ভাষায় লেখা। মাননীয় স্পিকার, এই ভাষাগুলো এখন আমাদের সমাজে প্রচলিত নয় এবং এই ভাষাগুলো যদি কোনো মানুষ ব্যবহার করতে যায় তাহলে সে আমাদের ধারণা যে 100 ভাগের ভিতরে 90 ভাগ তিনি উচ্চারণে বিকৃত করতে পারে। তাহলে এইখানে যে উচ্চারণে বিকৃতিটা হবে সংস্কৃত ভাষা অথবা সাধু ভাষার, সেই বিকৃতিকে আমরা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপরে দায় চাপাতে পারি? সেখানে সামাজিক যোগাযোগের মাধ্যমের আসলে ভূমিকাটা কি? মাননীয় স্পিকার,
আমরা যদি স্কুল কলেজে পাঠ্যপুস্তকগুলোতে লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে শত শত বানান ভুল। মাননীয় স্পিকার, এই যেন একটি বানান ভুলের বন্যা বয়ে যাচ্ছে স্কুল কলেজের বইগুলোতে। এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পেয়েছি যে বইয়ের ভিতরে গুগল ট্রান্সলেটের যে ইতিহাস। মাননীয় স্পিকার, এই যে গুগল ট্রান্সলেট অথবা বইয়ের ভিতরে যে বানান ভুলগুলো রয়েছে, সেগুলো কি আমাদের সোশ্যাল মিডিয়ার কোনো প্রতিষ্ঠাতা ব্যক্তি অর্থাৎ মার্ক জুকারবার্গ অথবা কোনো মাধ্যমে সে আমাদেরকে এগুলো ভুলভাবে লিখে দেওয়া যায়? না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। তাই মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে আমাদের দেশের ভাষাকে সংশোধন করার জন্য যে কার্যকরী ব্যবস্থা রয়েছে, আইন রয়েছে, তার সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমাদের এই ভাষাকে আমরা সঠিক রূপে ফিরিয়ে নিয়ে আসতে পারি। তাই মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে তার জন্য কোনোভাবে এই সংশোধন গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। উনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে খুব একটা দায় দিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমকে জাস্ট একটা প্ল্যাটফর্মের কথা বললেন, তার নিজস্ব কোনো শক্তি নেই ভাষাকে বিকৃত করার। বরং তিনি বাংলাদেশের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের উপর দায় চাপালেন এবং বললেন স্কুল কলেজগুলোতে একই সাথে বাংলা ভাষার বিকৃতি হচ্ছে, ভুল বানান হচ্ছে এবং এনসিটিভি সে জায়গায় সঠিক ভূমিকা পালন করছে না। যদি করতো তাহলেই নাকি আমরা ছোটবেলা থেকে প্রমিত উচ্চারণে বাংলা শিখতে পারতাম। উনি সেই ব্যাপারটা উত্থাপন করেছেন। এ পর্যায়ে আহ্বান করছি আজকের ছায়া সংসদের সরকারি দলের মাননীয় মন্ত্রী মারুফ আহমেদকে তার বক্তব্য উত্থাপনের জন্য। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পাই। মুখের ভাষা কেড়ে নিতে দেয়নি বাংলার দামাল সন্তানেরা, কিন্তু রক্তে অর্জিত এই বাংলা ভাষা সময়ের পরিক্রমায় হালের ফ্যাশন রূপে বিকৃত হচ্ছে প্রতিনিয়ত। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে উত্থাপিত প্রস্তাবটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলা ভাষাকে বিকৃত করছে, পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, প্রথমেই যাচ্ছি বিরোধী দলের নেতার কথায়। উনি বলে গেলেন আমার দলের প্রধানমন্ত্রী এই প্রত্যয় কথাটি বুঝায়নি, কিন্তু তিনি খুব সুস্পষ্টভাবে প্রধান মাধ্যম হিসেবে সামাজিক মাধ্যমকে দায়ী করেছেন বাংলা ভাষা বিকৃত হিসেবে এবং বাকি মাধ্যমগুলোকে গৌণ হিসেবে ধরেছেন। মাননীয় স্পিকার, উনি বলে গেলেন এনসিটিভি নাকি বানান ভুলের কথা বললেন, কিন্তু সেটা কখনোই আমার প্রধানমন্ত্রী তার সংজ্ঞানে সুস্পষ্টভাবে দেখিয়ে গিয়েছেন আজকে বিকৃতি বলতে আমরা কোনটা বোঝাচ্ছি। আমরা বানান বলতে কখনোই বিকৃতি বোঝাচ্ছি না, আমরা বিকৃতি বলতে বোঝাচ্ছি বাংলা ভাষার মধ্যে ইংরেজি ভাষার স্থলাভিষিক্তকরণ এবং আরো বিভিন্ন ধরনের কারণ যা আমি এখন বুঝিয়ে যাব। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয়ের উপর আমরা যদি ভালোভাবে খেয়াল করি, যেখানে বলা হয়েছে ভিতরে একটি ই প্রত্যয় ছিল, তিনি আমাদের মাঝে সেইগুলোই এখানে যে ই প্রত্যয়টা রয়েছে সেটা কিন্তু স্পষ্ট করেনি। এবং তিনি যে বিকৃতির কথা বলছে, আসলে বিকৃতি বলতে একটা উদাহরণ কিন্তু আমাদেরকে দেখায়নি যে বাংলা এবং ইংরেজি ভাষা মিশ্রণ হলে ঠিক বিকৃতিটা কেমন দেখা যায় এবং কেমন শোনা যায়, এরকম একটি সুস্পষ্ট প্রমাণ আমাদের সামনে তুলে ধরেনি। ভাষাকে এতটাই সরলীকরণ করছেন যেখানে আপনাদের পরিবর্তে আপনাদের, অভিনন্দনের জায়গায় অভিনন্দন বলছে, যারই ফলে বিকৃত হচ্ছে বাংলা ভাষা। 3, অশালীন ভাষায় ব্যবহার। মাননীয় স্পিকার, মানুষ মূলত অনুকরণ প্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন ট্রলের শিকার হলেন, তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এতে ট্রল বা মিমস এবং ব্যক্তিগত আক্রমণে অনেকে অশালীন ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন, ফলে ক্ষুণ্ণ হয় ভাষার নৈতিকতা এবং শালীনতা। মাননীয় স্পিকার, মানুষ মাত্র অভ্যাসের দাস, তার যে কোনো কিছুর নেতিবাচক বিষয়গুলো আয়ত্তের মাধ্যমে ছড়ায়ও বেশি। কেউ যখন ধূমপান শুরু করবে তখন দেখা যাবে সে দ্রুত এটার প্রতি পড়েছে, আকৃষ্ট হয়ে পড়েছে, কেননা এটি নেতিবাচক বিষয়। তেমনভাবে বাংলা ভাষাকে বিকৃত রূপে উপস্থাপনও নেতিবাচক বিষয়। বাংলা ভাষাকে রক্ষাকারী হিসেবে লেখক সমাজকে অগ্রগণ্য মনে করা হয়, কিন্তু বর্তমানে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ারধারী লেখক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উদ্ভট সব বই লিখছেন, যেখানে উদ্ভট বাংলিশ ব্যবহার করে পাঠ্যকে আকৃষ্ট করছেন। বই খুললেই দেখা যায় বাংলা, ইংরেজি, হিন্দি সহ নানান ধরনের মন গড়া কথা লেখা থাকে, যা প্রভাবিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। উদাহরণস্বরূপ বলতে পারি, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির কথা। তিনি তার একটি অনুকাব্য নামক একটি বই লিখেছেন। আমি যদি সেই অনুকাব্যটি আপনাদের সামনে ধরে রাখি, এখন জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখুনি। আরেকটি যদি দেখায়, সেখানে আছে ডিপার্টমেন্টের মেয়েটা তার ডিপার্টমেন্টের ছেলেকে অসম্ভব ভালোবাসে। মাননীয় স্পিকার, যে বিকৃত নিম্নমানের এইসব লেখা নিয়ে প্রতিনিয়ত ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাংলা ভাষার বিকৃতি হচ্ছে অনবরতভাবে। মাননীয় স্পিকার, বাংলা ভাষার বিকৃতির আরেকটি অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে বর্তমান সময়ে সামাজিক। মাননীয় স্পিকার, 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। তাই মাননীয় স্পিকার, আমরা বিরোধী দলের কথাকে অস্বীকার করছি না, কিন্তু ওনাদের দেখে যাওয়া স্ট্যান্ড পয়েন্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা প্রভাবিত এবং বাংলা ভাষার বিকৃতি পেছনে প্রধান ভূমিকা এবং পালন করে সামাজিক যোগাযোগ মাধ্যম, ওনাদের কথা নয়। তাই মাননীয় স্পিকার, আজকে সংসদ প্রস্তাবটি গৃহীত আমি তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই পর্যায়ে আহ্বান করছি বিরোধী দলের মাননীয় বিরোধী দলীয় উপনেতা ফারজানা মিনি সুস্মিতাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি শুরু করতে চাই সরকারি দলের মন্ত্রীর কথায়। তিনি বলে গেলেন নিয়ম নীতির কথা। মাননীয় স্পিকার, নিয়ম নীতি আছে কিন্তু এর কার্যকারিতা নেই। এই জন্যই আমরা বলছি যে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের অভাবই বাংলা ভাষাকে বিকৃত করছে। মাননীয় স্পিকার, এই ভাষার মাসে আমরা সরকারি দলের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার প্রশ্নবিদ্ধ না করে এখানে প্রস্তাবটি উত্থাপন করে গেলেন। মাননীয় স্পিকার, আমি এই প্রস্তাবটি সম্পূর্ণ বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আমরা আজকে বলছি আমাদের বিতর্কের জায়গাটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নয়, বরং কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের অভাবই বাংলা ভাষাকে বিকৃত করছে। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাচ্ছি আমার পরবর্তীতে দায়িত্বে। আমার দলের নেতা এনসিটিবি ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের দায়িত্বহীনতাকে নিয়ে কথা বলেছেন। মাননীয় স্পিকার, জাতীয় পাঠ্যপুস্তক্রম ও বোর্ড যা বলেছেন, যা এনসিটিবি নামে পরিচিত, এনসিটিবির আওতাধীন হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইবতদায়ী, দাখিল, ভোকেশনাল এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত। মাননীয় স্পিকার, বাংলাদেশের সর্বোচ্চ জি, যে নিয়ম নীতি আছে তার কার্যকারিতা নেই। আপনি কিন্তু এটি স্বীকার করবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার বিকৃতি হচ্ছে। এখন এই বিকৃতিগুলো নিয়ন্ত্রণে আপনার নিয়ম নীতির কার্যকারিতা ঠাই কিভাবে কাজে লাগবে যদি একটু ব্যাখ্যা করতেন। জি, আমি বলেছি যে নিয়ম নীতি আছে কিন্তু কার্যকারিতা নেই। এর প্রধান হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ধরেন বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের যদি প্রয়োগ না থাকে, বাংলাদেশে বারবার আইন হচ্ছে কিন্তু আইনের প্রয়োগ হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আগে ছিল না, তখনও ভাষার বিকৃতি ছিল, কিন্তু এই আইনগুলো যদি আমরা প্রণয়ন করতে পারি, যদি এর ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে এই ভাষাকে বিকৃতির হাত থেকে রক্ষা করা যাবে। মাননীয় স্পিকার, এখন চলে আসি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে। বিশ্ববিদ্যালয়ে আমরা বেশিরভাগই ইংরেজি নির্ভর। স্বাস্থ্য শিক্ষা ও প্রকৌশল নিয়ে একটি বিশ্বমানের বাংলা অনুবাদের বইও আজ আমাদের বাংলাদেশে নেই। কেন নেই? এই দায় কার? এর দায় হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। আর এই বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা তো প্রমিত বাংলা নেই, এটা একটি আমাবস্যার মতো শব্দ। তাদের কাছে বাংলাটা যেন একটা মহা সমস্যা। মাননীয় স্পিকার, অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই বাংলা বিভাগ। বাংলা বিভাগ চালু করার ক্ষেত্রে তারা নাক শেটকায়, আর এর সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মঞ্জুরি কমিশনের, কোনো গণমাধ্যম বা কোনো যোগাযোগ মাধ্যমে নয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন 21 ফেব্রুয়ারি 2021 দ্য ডেইলি ক্যাম্পাসে একটি শিরোনাম হয়। বিষয়টি এমন হচ্ছে, দাবির ব্যানারে বানান ভুল। অমর একুশে উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ব্যানার তৈরি করে। এই ব্যানারে লেখা ছিল মাস্ক পরুন, সুস্থ থাকুন। তবে বাংলা অভিধানের অনুসারে মাস্ক পরিধান করা অর্থে প দয় শূন্য র দন্তান্ন, কিন্তু সেখানে ছিল প বয় শূন্য র দন্তান্ন হওয়ার কথা, কিন্তু সেখানে ছিল প ডয় শূন্য র দন্তান্ন, সেখানে পড়ালেখার কথা বলেছে, মাস্ক পরিধান করার অর্থ নয়। মাননীয় স্পিকার, একটি বিষয় লক্ষ্য করুন। এই বিষয় জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর AKM গোলাম রব্বানী বলেন, অনেক কাজের চাপে বিষয়টি লক্ষ্য করা হয়নি। আসলে বাংলা প্রমিত ভাষা কি লক্ষ্য করার বিষয়? এটা আমাদের মাতৃভাষা। এই ভাষা অবশ্যই আমাদের জন্মসূত্র থেকেই শিখে আসার কথা, কিন্তু এই প্রমিত শেখাটাই হচ্ছে আমাদের আজকের মূল কথা। আবার এটা হচ্ছে একমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের দ্বারা আইন প্রণয়ন কিংবা এর কোর্সের মাধ্যমে আমরা এটা করতে পারি। মাননীয় স্পিকার, যদি বাংলাদেশের এই অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তায় এমন বিষয় বলে থাকেন, তাহলে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা দায়ী করতে পারি? এটা আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এই ভাষার মাঝে নানান জায়গায় নানান রকমের ব্যানার ফেস্টুন। এই ব্যানারগুলোতে লেখা থাকে নানান রকম বানান, কিন্তু এই বানানগুলো কোথা থেকে পাচ্ছে তারা, এর কোনো উত্তর আমরা পাচ্ছি না। তো কিভাবে? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবশ্যই বানানটা আসে নাই, বানানটা আসছে আমরা লিখছি তাই, কারণ আমরা প্রমিত বাংলা অর্থ জানি না। আমরা একটা শব্দ আরেকটা উচ্চারণ বিকৃত অর্থ লিখতেছি, এতে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এবার লক্ষ্য করুন, আমরা জাতিসংঘের দাপ্তরিক ভাষা বলে চাই বাংলাকে, কিন্তু বাংলায় আমরা বই লিখতে চাই না। কেন লিখতে চাই না? যেমন বাংলাদেশে এতগুলো মেডিকেল কলেজে কোন ডাক্তার বাংলা ভাষায় বই লিখেছে? কেউ বাংলা ভাষায় লিখে না। বিদেশেরগুলো আমরা বাংলা অর্থই ট্রান্সলেট ভালো করে করতে জানি না। কেন জানি না? কারণ প্রমিত বাংলার অভাব। মাননীয় স্পিকার, এবার লক্ষ্য করুন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের কখনোই বাংলা ভাষাকে বিকৃত করতে পারে না। তারা বড় জোর আমরা সামাজিক যোগাযোগ পোস্ট, শেয়ার, কমেন্ট কারা করি? অবশ্যই আমরা একটা শিক্ষিত জনগোষ্ঠী করি। আমরা যদি ছোটবেলা থেকে প্রমিত কোর্স না করি, তাহলে তো আমরা ভুল বানান ব্যবহার করবই। এতে অবশ্যই দায়ী হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এনসিটিভি কিংবা ওই বাংলা একাডেমির মতো প্রশিক্ষণপ্রাপ্ত মানুষজন যারা ভাষা নিয়ে কাজ করছে। মাননীয় স্পিকার, তাই আজকে বলে যেতে চাই, এই ভাষার মাসে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কখনোই আমাদের বাংলা ভাষাকে বিকৃতি করছে না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের অভাবই বাংলা ভাষাকে বিকৃত করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এ পর্যায়ে আহ্বান করছি সরকার দলের আজকের গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ তালহাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। Hey guys, what's up? It's me Talha. Welcome back to my another video. মাননীয় স্পিকার, কি ভাবছেন আমি
কোনো ব্লগ করছি না মাননীয় স্পিকার, এটা হচ্ছে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অবস্থা। যেখানে আমাদের শোনার কথা ছিল শুভ সকাল, শুভ বিকাল কিংবা স্বাগতম, সেখানে আমরা শুনতে পাচ্ছি ভাইরাল মানুষদের ভাইরাল কথা। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আসি বিরোধী দলীয় উপনেতার কথায়। আপনারা যে বিশ্ববিদ্যালয় কমিশনের দায়িত্বহীনতার কথা বলছেন, তো বাংলাদেশের কত শতাংশ লোক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে? বাকি জনগণদের ভাষা বিকৃতি কিভাবে হচ্ছে? বাকি জনগণদের ভাষা বিকৃতি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাননীয় স্পিকার, আমার বক্তব্যে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে বিশ্বায়নের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আমাদের অতি নির্ভরশীলতা কিভাবে বাংলা ভাষার কোন কোন অংশে বিকৃতি করছে। প্রথমে আসি মাননীয় স্পিকার, বানান বিকৃতি কিভাবে হচ্ছে। আমার এক বন্ধু আমাকে মেসেজ দিয়ে বলল, তুমি অনেক সিএনজি হয়ে গেছো। অনেক গবেষণার পর বুঝতে পারলাম এই সিএনজি সেই সিএনজি নয়, এই সিএনজি হচ্ছে চেঞ্জ, যার বাংলা অর্থ পরিবর্তন। আমার দলের মন্ত্রীও এই বিষয় নিয়ে অনেক কিছু বলে গেছে। শুধু তাই নয় মাননীয় স্পিকার, গণমাধ্যমে বাংলা সংবাদ উপস্থাপনায় অহরহ ইংরেজি শব্দ ঢুকে পড়ছে। যেমন তিনি তার ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জ ফেস করেছেন। শোবিজ দুনিয়ায় নতুন ট্যালেন্টদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, অথচ এসবের সহজ বাংলা বিকল্প আছে। ফাস্ট টাইপিং ও ট্রেন্ডিং এর কারণে এখন সবাই ছোট করে লিখছেন, যেমন শুভ জন্মদিনকে এইচবিডি, ধন্যবাদকে টিএনএক্স, থ্যাঙ্কস। এর ফলে তরুণ প্রজন্ম সঠিক বাংলা বানান শেখার ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে, কিছু শব্দ তো ব্যবহারের বাইরেই চলে যাচ্ছে। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ অন্যান্য প্ল্যাটফর্মে অনেকেই আঞ্চলিক ভাষাকে অতিরিক্ত রূপ দিয়ে উপস্থাপন করছেন। শুদ্ধ বাংলার নিয়ম না জেনে নিজেদের মতো করে বিকৃত করে ভাষা তৈরি করছে। এই যেমন ট্রেন্ডিং নিউজ, ভাইরাল মামা আবার কাণ্ড ঘটাইলো, কত বড় ধামাকা দেখে নিন এক ক্লিকে। এসব শিরোনাম সংবাদকে তথ্যবহুল রাখার বদলে নাটকীয় করে তোলে, যা ভাষার গঠন ও মানের ক্ষতি করছে। এরপর মাননীয় স্পিকার, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মিম কালচার এবং ট্রেন্ডের কারণে অনেক নতুন বিকৃত বা অশালীন শব্দ জনপ্রিয় হচ্ছে। নায়িকার হট লুক ভাইরাল, মুড অফ, সিডিউস, ক্রাশ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এতে বাংলা ভাষার মান কমছে এবং ভাষার প্রতি অবহেলা বাড়ছে। এরকম আরো বাংলা ভাষার বিকৃতির শত শত উদাহরণ দেওয়া যাবে মাননীয় স্পিকার। সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট, ক্যাপশন থেকে শুরু করে কমেন্ট বক্স সহ সব জায়গায় শুধু বাংলা ভাষার বিকৃতি। আজকাল হাতে গোনা কিছু ফেসবুক, ইনস্টাগ্রাম আইডির নাম বাংলায়, বাকি সব ইংরেজি। মাননীয় স্পিকার, গণমাধ্যমগুলোর কথা যদি একটু চিন্তা করি মাননীয় স্পিকার, এমন কোনো চ্যানেল পাওয়া যাবে না যার কোনো পেজ বা আইডি নেই। আজকাল মানুষ পেপার পড়ে বা টেলিভিশন থেকে আর কত খবর দেখে, সবাই তাদের পেজ থেকে দেখে। নাটক সিনেমার কথা যদি একটু চিন্তা করি মাননীয় স্পিকার, যেখানে পুরাতন বাংলা নাটক সিনেমার নাম ছিল প্রেমের সমাধি, আম্মাজান, আপনজন, মোল্লাবাড়ির বউ, বউ শাশুড়ির যুদ্ধ, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশীর্বাদে সম্প্রতি প্রকাশিত কিছু হলো লেডিস পারফিউম, না 1 নাম্বার টাউট, কিপটা নাম্বার 1, লুজার, ভাত মাংনা, ডাল ফ্রি। আর সেখানে বাংলা ভাষার ব্যবহারের কথা না হয় বাদ হয়ে দিলাম মাননীয় স্পিকার। সিনেমার কথাবার্তাগুলো কোন ভাষায় হচ্ছে সেটাই আসলে আমরা মাঝে মধ্যে গুলিয়ে ফেলি। আরেকটা বিষয় মাননীয় স্পিকার, আঞ্চলিকতা। আঞ্চলিকতা কোনো বিকৃতি নয়, বরং এটাও বাংলা ভাষার সৌন্দর্য। মাননীয় স্পিকার, এবার চলে যাচ্ছি দলীয় সমন্বয়ে। মাননীয় স্পিকার, আমার দলের মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট সংজ্ঞান সহ দেখিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই কিভাবে বাংলা ভাষাকে বিকৃত করছে। আমার দলের মাননীয় মন্ত্রী যথেষ্ট প্রমাণ সহ যুক্তি খণ্ডন করে গেছেন কিভাবে ফোনেটিক বাংলা বা বাংলিশ ভাষায় ইংরেজি শব্দের আধিক্য, এছাড়াও গণমাধ্যমগুলো কিভাবে বাংলা ভাষাকে বিকৃত করছে। আমি আমার বক্তব্যে বেশ কিছু উদাহরণ দিয়েছি, কিন্তু মাননীয় স্পিকার, বিরোধী দলীয় সদস্যদের কাছ থেকে আমি আশা করেছিলাম এমন একটি মুখ্য কারণ যেটি প্রমাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই প্রধানত বাংলা ভাষাকে বিকৃত করছে না, তারা এমন কোনো যুক্তি দেখাতে পারেননি। বরং আজকের বিতর্কে আমাদের যুক্তিগুলো অধিক গ্রহণযোগ্য এবং প্রমাণ করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলা ভাষাকে বিকৃত করছে। তাই আজকের এই সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাচ্ছি সরকার দলের মাননীয় সংসদ সদস্য এবং আজকের গঠনমূলক পর্বের সরকার দলের সর্বশেষ বক্তা মোহাম্মদ তালহাকে। উনি চমৎকারভাবে বেশ কিছু বিষয় সামনে নিয়ে এসেছেন এবং উনি প্রশ্ন করেছেন, এই যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কথা আসলো, আসলে বাংলাদেশের কত শতাংশ মানুষ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে এবং বাকি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিকৃত ভাষা উপস্থাপন করছে সেই দায়টা উনি দিয়ে গেলেন। এই পর্যায়ে গঠনমূলক পর্বের আজকের সর্বশেষ বক্তা বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য মাহফুজা নুসরাতকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য এসে রেডিও জকির কথা বলে গেলেন। এখন রেডিও জকিতে যারা নিয়োগ দেওয়া হয় যাদেরকে, তাদের তো নিজস্ব কোনো প্রশিক্ষণ দেওয়া থাকে না। এখন তাদেরকে নিয়োগ দেয় কারা? অবশ্যই সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্মকর্তাকে যে তাদেরকে নিয়োগ না দিতেন, তাহলে এইসব অযোগ্য রেডিও জকি এসে রেডিওতে জোকারগিরি করতে পারতেন না। মাননীয় স্পিকার, আজকের ছায়া সংসদে সরকারি দল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর
উপর দায় চাপিয়ে যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। আমি তার তীব্র বিরোধিতা করছি। আমরা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের অভাবই বাংলা ভাষাকে বিকৃত করছে। আমার দলনেতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের অভাবে যে দুটি নিয়ামকের কথা উল্লেখ করেছেন তার গুরুত্বপূর্ণ একটি হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা। আর সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে কারা রয়েছে? রয়েছে বাংলা একাডেমি, সংবাদ মাধ্যমগুলো, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ইত্যাদি। মাননীয় স্পিকার, আমরা যদি সংবাদপত্রগুলোর দিকে তাকাই তাহলে দেখি তারা অনেক শব্দের বাংলা বানান বাংলা একাডেমির সঙ্গে মেলে না। তার কারণ প্রথম আলো সহ কেউ কেউ তাদের নিজস্ব বানান নীতি অনুসরণ করে। হ্যাঁ, আমি মানছি সংবাদ মাধ্যমগুলো নিজস্ব কিছু বানান নীতি থাকতে পারে, কিন্তু সেটি যখন ভাষা বিকৃতির কারণ হয়ে দাঁড়ায় তখন সেটাকে আমরা নিয়ম নীতির আওতায় নিতে পারি না। এখন এই বিকৃতির পেছনে দায়ী কারা? দায়ী হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম? অবশ্যই না, দায়ী হচ্ছে পত্রিকার সম্পাদকেরা। আমরা যদি আগের দিনের পত্রিকা সম্পাদকদের দিকে তাকাই তাহলে দেখতে পাই তারা ছিল বিভিন্ন কবি এবং সাহিত্যিক। উদাহরণস্বরূপ বলতে পারি ধূমকেতু নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম, কথা সাহিত্যিক সৈয়দ অলিউল্লাহ, কবি শামসুর রহমান প্রমুখ। কিন্তু এখন কি আমরা সেই রকম কবি সাহিত্যিকদের আসলে দেখতে পাই সম্পাদক হিসেবে? দেখতে কিন্তু পাই না। যার ফলে এখন হচ্ছে কি সঠিক ভাষানীতি না মেনে পত্রিকা সম্পাদনা হচ্ছে এবং ভাষা বিকৃতি হচ্ছে। তো এখানে যদি ভাষা বিকৃতি তারা সম্পাদকেরা না করতেন তাহলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতো না। যদি ভাষা বিকৃতি তারা না করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেটা ছড়াতো না এবং মানুষের কাছে পৌঁছাতো না। তো সেক্ষেত্রে দায়ী কারা? অবশ্যই সম্পাদকেরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরা। এখন আমরা অনেক অযোগ্য সংবাদ পাঠিকাদের দেখি সংবাদ পাঠ করতে, বাংলা ইংরেজি নানান ভাষার মিশ্রণ করে তারা সংবাদ পাঠ করে। আবার তাদের উচ্চারণে অনেক ভুল রয়েছে। তাদের না আছে বাংলা ভাষার উপর কোনো প্রশিক্ষণ, না আছে শব্দ উচ্চারণে সচেতনতা। এসব অযোগ্য ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা আনে? সামাজিক যোগাযোগ মাধ্যমে আনে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদি তারা এসব পাঠক পাঠিকাদের নিয়োগ না দিত তাহলে তো তারা যোগাযোগ মাধ্যমের অশুদ্ধ উচ্চারণ ও ভুল ভাষা প্রয়োগ করে ভাষা বিকৃতির সুযোগই পেত না। এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরই, সামাজিক যোগাযোগ মাধ্যমের নয়। মাননীয় স্পিকার, দেশে টেলিভিশন চালু হওয়ার পর থেকে যেখানে প্রমিত ভাষার ব্যবহার শুরু হয়েছিল, গত শতকের 90-এর দশকের টিভি চ্যানেলগুলোর নাটকগুলোয় প্রমিত ভাষাই ছিল প্রধান ভাষা। কিন্তু বর্তমানে যদি আমরা টিভি নাটকগুলোর দিকে তাকাই তাহলে দেখি যে নাটকে প্রমিত বাংলার ব্যবহার কমে গিয়েছে। তার বদলে আমরা মিশ্র ভাষার ব্যবহার দেখতে পাই। সেই সাথে কিছু উদ্ভট শব্দের ব্যবহার দেখি যা সরাসরি বাংলা ভাষার বিকৃতি। আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে একই অবস্থা দেখছি। এক্ষেত্রে এই নাটক সিনেমাগুলোর নির্মাণের ক্ষেত্রে দায় কাদের? অবশ্য পরিচালকদের। পরিচালকরা যেমন সঠিক ও শুদ্ধ ভাষা বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে উদাসীন, ঠিক তেমন ভাবে যারা অভিনয় করেন তারাও একইভাবে উদাসীন। গত কয়েক বছর ধরে ঢাকায় চলচ্চিত্রে ইংরেজি নাম ব্যবহার হচ্ছে, যেমন ওয়ার্নিং, ব্ল্যাক মানি, গুন্ডা দ্য টেররিস্ট ইত্যাদি। এবং হতাশার কথা হচ্ছে এইসব সিনেমাগুলোকে সেন্সর বোর্ড ছাড়পত্র দিচ্ছে, ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচারও পাচ্ছে। এই ক্ষেত্রে দায় তো সামাজিক যোগাযোগ মাধ্যমের নয়, দায় হচ্ছে সেন্সর বোর্ডের, দায় হচ্ছে চলচ্চিত্র নির্মাণ করছে যারা তাদের। এখন আজকে যদি সেন্সর বোর্ডগুলো ছাড়পত্র না দিত তাহলে তারা এইসব বস্তা পচা সিনেমা পাবলিশ করার সুযোগ পেত না এবং তার নির্মাণ হতো না, ভাষার এত বিকৃতি হতো না। মাননীয় স্পিকার, আমি 10 সেকেন্ড চেয়ে দিচ্ছি। আপনাকে 10 সেকেন্ড দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমার দলনেতা ও উপনেতা এসে এনসিটিভি ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের দায়িত্বহীনতার বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়ে গেছেন। আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বহীনতার বিষয়টি বিশ্লেষণের মাধ্যমে দেখিয়ে গিয়েছি কিভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের মাননীয় সাংসদ, আপনার চলমান বাক্যটি বলে শেষ করুন। অভাবে বাংলা ভাষাকে বিকৃত করছে, তাই আজকে এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবেই যাতে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আর বক্তব্য শেষ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ আজকে গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা মাহফুজা নুসরাত শুভাকে। আমরা এই পর্যায়ে যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় কথা বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রশ্ন করেছিলেন যে কত % মানুষ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয় এটা তো একটা উদাহরণস্বরূপ উচ্চশিক্ষায় যেখানে বাংলার সঠিক চর্চার কোনো একটি কোর্স নেই, সেই জায়গা থেকে তুলনা করতে যে তিনি এটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোর জায়গাগুলোতে আমরা বাংলার সঠিক চর্চা দেখতে পাচ্ছি না, সেখানে ইংরেজি ভাষায় কোর্সগুলো করানো হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের মাননীয় মন্ত্রী তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো
অবাধে ব্যবহার করা হচ্ছে। মাননীয় স্পিকার, এই যে অবাধে ব্যবহার করা হচ্ছে, এর জন্য তো মাননীয় স্পিকার কর্তৃপক্ষের যদি সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করতো, যে অবাধে ফেসবুক অথবা যে কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে না, তাদের যদি সেখানে দায়িত্ববোধ থাকতো, তাহলে মাননীয় স্পিকার এই যে দূষণটা হচ্ছে, ভাষার যে বিকৃতিটা হচ্ছে, তাহলে এটা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মাধ্যমে মাননীয় স্পিকার হতো না। মাননীয় স্পিকার, তিনি আরেকটা কথা বলেছেন যে উদ্ভট বই লিখতেছে মানুষ, যেরকম তিনি কাফির উদাহরণ দিলেন। তো মাননীয় স্পিকার, এই যে উদ্ভট একটা বই লিখে ফেললো, এই বইটা পাবলিশ করার অনুমতি কে দিল মাননীয় স্পিকার? অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনি আমি একটা বই লিখলে মাননীয় স্পিকার এটা প্রচার করতে পারি না মাননীয় স্পিকার, এখানে একটা অনুমতির একটা প্রয়োজন আছে। তো সেই জায়গাতে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে যায়, তাহলে মাননীয় স্পিকার এই ধরনের বই তো বাজারে আসবেই। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের মাননীয় সংসদ সদস্য একটি কথা বললেন যে বিভিন্ন সিনেমা তৈরি হচ্ছে, নাম্বার ওয়ান টাউট, ভাত মাগনা, ডাল ফ্রি, এই ধরনের কথাবার্তা। মাননীয় স্পিকার, এই যে দেখেন এই সিনেমাগুলো যে তৈরি হচ্ছে, এই সিনেমাগুলো তৈরির ক্ষেত্রে এদেরকে ছাড়পত্র কে দিচ্ছে প্রকাশ করার জন্য? ওই যে চলচ্চিত্রের সেন্সর বোর্ড, আমার দলের মাননীয় সংসদ সদস্য তিনি বলেছেন। তো এই যে তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে কর্তৃপক্ষ যে দায়িত্বটা এড়িয়ে যাচ্ছে, যার কারণে আজকে আমাদের ভাষার এই বিভিন্নভাবে বিকৃত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরো বলেছে আমার দলের মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন যে বিভিন্ন পত্রিকার সম্পাদক যারা একটা সময় সম্পাদক ছিলেন, যারা বিভিন্ন কবি সাহিত্যিক ছিল, তারা সম্পাদক ছিলেন, আর এখন দেখতে পাচ্ছি তাদের কোনো সাহিত্যিক অথবা কবির এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যার জন্যই ভাষাগুলো বিভিন্নভাবে সম্পাদকের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে বিকৃত হচ্ছে। তাই মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি সংসদে উত্থাপন করেছেন, তার জন্য কোনোভাবে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে। এই পর্যায়ে আমরা যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি সরকার দলের মাননীয় প্রধানমন্ত্রী তাবাসসুম জাহান কারণের কাছে। যখন গঠনমূলক পর্বে আমার বক্তব্য শুরু করেছিলাম, তখন কিন্তু আমি বিষয়টিকে সুন্দর করে সংজ্ঞায়ন করে গিয়েছিলাম। এমন কি আমি এটাও বলে গিয়েছিলাম যে আজকে আমাদের প্রস্তাবটির দুটি লক্ষ্য। একটি হলো কোন মাধ্যমে সবচেয়ে বেশি বাংলা ভাষার বিকৃতি হচ্ছে এবং সেই মাধ্যমটি কেন প্রধান মাধ্যম। আজকে যে বিরোধী দল থেকে বলে গেল যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, এটা যে তারা বলে গেল, এই দায়িত্বহীনতা কিভাবে এই দায়িত্বহীনতার মাধ্যমে সবচেয়ে বেশি বাংলা ভাষার বিকৃত হচ্ছে এবং সেটি যে প্রধান মাধ্যম, এই ব্যাপারে কিন্তু ওনারা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে গেলেন না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা যদি একটা সময়কালের কথা চিন্তা করি, 2000 সালের পূর্ববর্তী এবং পরবর্তী সময়কাল, যখন পরবর্তী সময়কালে যেখানে কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহারের প্রসার ঘটেছে, এই যে কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, আপনারা কিন্তু এটা বলতে পারবেন না যে আগে দায়িত্বহীনতা অনেক ছিল এখন নেই, দায়িত্বহীনতাটা কিন্তু একই রয়ে গেছে। কিন্তু এই যে বাংলা ভাষার বিকৃতি, সেটি কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর পেছনে মুখ্য কারণটি, মাধ্যমটি ছিল এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটির অপব্যবহার। মাননীয় স্পিকার একটি প্রশ্ন করে গিয়েছিল আমার সাংসদ যে কত % লোক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। বিরোধী দলীয় নেতা সেটা এসে উত্তর দিয়ে গেছেন, সেটা নাকি উদাহরণস্বরূপ বলেছেন, অথচ তাদের কিন্তু প্রথম প্যারামিটারটিই ছিল এনসিটিভি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দায়িত্বহীনতা। মাননীয় স্পিকার, একজন শিশু যখন সেই শৈশবকাল থেকেই হাতের মোবাইল ফোনটিতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকৃত ভাষা দেখে দেখে বড় হয় এবং সেগুলো শিখে শিখে বড় হয়, তখন সেখানে আসলে কর্তৃপক্ষের যে দায়িত্বহীনতা, সেটি কিন্তু খুব একটা বেশি মুখ্য ভূমিকা পালন করতে পারে না। মাননীয় স্পিকার, আইন প্রণয়নের কথা তারা বললেন, কিন্তু এই আইন প্রণয়নটি ঠিক কীভাবে করা হবে, আইন প্রণয়নের ব্যর্থতাগুলো কিভাবে বাংলা ভাষার বিকৃতিকে ব্যাপকভাবে প্রচার করছে, সেটির সেই ব্যাপারে কিন্তু কোনো ব্যাখ্যা আসেনি। আজকে আমরা কেন বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান ভূমিকা পালন করছে? কারণ এই মাধ্যমটিতে ব্যাপকভাবে ভাষার বিকৃতি হচ্ছে এবং এই মাধ্যমটি সর্বস্তরে বিস্তৃত। তাই আজকে আমরা বলছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি বাংলা ভাষার বিকৃতিতে প্রধান ভূমিকা পালন করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। এবং আজকের বিচার কার্যের মূল্যায়ন করার জন্য সর্বপ্রথম আহ্বান করছি আমার একদম ডান পাশে যিনি আছেন। আমি শুধু একটু মেসেজ দিতে যাচ্ছি সবার উদ্দেশ্যে যে বিকৃতি যে হচ্ছে এটা আমরা সবাই জানি এবং বিশ্বাস করেছি। শুধু একটু বলবো যে বিতর্কিকদের কয়েকজনের কিছু কিছু ব্যাপার উচ্চারণের ক্ষেত্রে আমরা একটু কানে বেঁধেছে, আমি ধরে ধরে কিছু বলছি না, তো আমরা চেষ্টা করবো যে আগামী বিতর্কগুলো থেকে উচ্চারণের দিকে আরেকটু খেয়াল করার জন্য। এই পর্যায়ে আমি আহ্বান করছি আহমেদ জুনাইদ তন্ময়কে। বিরোধী দল এসে বললেন যে এই প্রত্যেকটা বলা হয় নাই বা এই প্রত্যেকটা স্কিপ করে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী একটা অর্ডার তুলতে পারতেন, এই বিষয়টা আপনি স্কিপ করে গেছেন হয়তোবা। এই পর্যায়ে আমরা আজকের বিচারকদের মাঝখান থেকে একদম সর্বশেষ যার মূল্যায়ন শুনবো,
নিজামুদ্দিন সাগর ভাই। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে দুটি পক্ষ, একটি পক্ষ বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিকৃতিতে দায়ী বাংলা ভাষার, আরেকটি পক্ষ বলছে না, সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের ব্যর্থতা, তাদের অসচেতনতা বা তাদের দায়িত্বহীন আচরণ, এগুলো হচ্ছে আমাদের বাংলা ভাষার বিকৃতির জন্য দায়ী। আমরা চেয়ার ব্যবহার করি, আমরা টেবিল ব্যবহার করি, আমরা বাউন্ডারি শব্দটাকে ব্যবহার করি, এগুলো আসলে বাংলা ভাষার সৌন্দর্যকে বৃদ্ধি করে আমার মনে হয়। উচ্চারণের কারণে আসলে বাংলা ভাষার বিকৃতি বেশি হচ্ছে বলে আমি মনে করি। ময়মনসিংহের প্রথম রিডিং ক্যাফে পাটগ্রহ ক্যাফে আপনারা সকলেই জানেন। তো সেই জায়গা থেকে পাটগ্রহ ক্যাফে শুধুমাত্র কফি কিংবা কোনো ডেজার্টের প্রতিষ্ঠান নয়। পাটগ্রহ ক্যাফে কেন ব্যতিক্রম? আমরা স্বপ্ন দেখি, পাটগ্রহ ক্যাফে স্বপ্ন দেখে, পাটগ্রহ ক্যাফের ভীষণ এরকম, আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে চাই। সাংস্কৃতিকভাবে আমরা একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে আমরা জানি ময়মনসিংহকে, কিন্তু আমি যদি লক্ষ্য করি যে বই পড়ার পাশাপাশি একটু কালচারাল বা সাংস্কৃতিক চর্চার যেই জায়গাটা, সেটা কিন্তু আমাদের ময়মনসিংহে সেইভাবে গড়ে ওঠেনি। পাশাপাশি এই ভাষার মাসে এত দিবসের বাহিরে গিয়েও কেন আমরা এই ধরনের আয়োজন করলাম? এই ধরনের আয়োজন করলাম এই জন্য যে আমরা যেন বাঙালি জাতিসত্তার যেই সুষ্ঠু বিকাশ আমরা অনুভব করি সেটা যেন হয়। আমরা সবচেয়ে বেশি কি করি? আমরা অভিযোগ দিই, আমরা বাঙালি জাতি হিসেবে এই সমস্যা বাঙালিদের এই সমস্যা, তাই না? আমরা দিন ভাবেই আমরা চাচ্ছি দেশের বাইরে চলে যেতে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংসদের সবাই আমার সাথে একমত হবেন বলে আমি আশা রাখি যে জ্ঞান ভিত্তিক সমাজের মাধ্যমেই আমাদের এই সমস্যার সমাধান বহুলাংশে চলে আসবে। আমি যখন জানতে পারবো যে এই জায়গায় আমার এই জিনিসে আমার দায়িত্বশীলতার এই হতে পারে, আমি যখন জানতে পারবো যে সোশ্যাল মিডিয়ার কোন জিনিস ভালো, কোন জিনিস খারাপ, তখনই কিন্তু আমি সেটার সঠিক প্রয়োগ দেখব। আমি জানি যে একদিনে এই রকম ছোট্ট পরিবেশে বই পড়া সম্ভব না, এরকম ছোট্ট পরিবেশে এরকম সামাজিক আন্দোলন করা সম্ভব না, এরকম ছোট্ট পরিবেশে হয়তো বা জ্ঞান চর্চা সম্ভব না। তবে আজকে আমরা যে চর্চা শুরু করলাম, আজকে প্রথম থেকে আমাদের প্রথম ধাপ কিন্তু আমরা শুরু করলাম। এই প্রথম ধাপের মাধ্যমে আজকে আমি যদি বহুদূর যেতে চাই, আমার প্রথম পদক্ষেপ কিন্তু প্রথম স্টেপ। এই প্রথম স্টেপ কিন্তু আজকে আমরা এখান থেকে নিয়েছি। তো সেই জায়গা থেকে এই প্রথম যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করলেন তাদের চেহারাগুলো আমার মনে থাকবে এবং আমি আপনাদেরকে আরও সামনে পাবো। বিরোধী দল এবং সরকারি দল এবং খুব চমৎকার কম্বিনেশন ছিল, আমি খুব উপভোগ করেছি এবং যুক্তি খুবই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক বিষয়েই কথা হয়েছে, খুব প্রাণবন্ত সংসদ ছিল। আজকের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত যে প্রস্তাব সেটি হচ্ছে, এই সংসদ মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলা ভাষাকে বিকৃত করছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। এবং যারা আজকের এই প্রস্তাবটির বিপক্ষে আছেন, বিরোধিতা করছেন, তারা না বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলুন। আচ্ছা, আমরা দর্শকদের ভোট পেয়েছি। এখানে যারা দর্শক হিসেবে আছে প্রত্যেকেই এই ছায়া সংসদের সম্মানিত সংসদ সদস্য। পাঠগৃহ যে চমৎকার আয়োজন করেছে, সেই চমৎকার আয়োজনের জন্য সবার পক্ষ থেকে একটি জোরে হাততালি আশা করছি। এবং এরকম আয়োজন ধারাবাহিকভাবে চলমান থাকবে, সেটি প্রতি মাসে একবার হোক বা 3 মাসে একবার হোক, সেটি করা যায় কিনা সেটি বিবেচনা করার জন্য আমি আহ্বান করছি। আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। অর্থাৎ আজকের এই ছায়া সংসদে বিজয়ী দল, ছায়া সংসদের বিরোধী দল, যারা 4-1 ব্যালটে বিজয়ী হয়েছে। আজকের এই ছায়া সংসদের বিজয়ী দল, বিরোধী দল এবং সরকারি দল তারা অংশগ্রহণ করেছে। তো বিজয়ী দল এবং বিজিত দল উভয়কেই আমি অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যেকের জন্য একটি জোরে করতালি আশা করছি। এখন শ্রেষ্ঠ বক্তা ঘোষণায় চলে আসি। আজকের এই ছায়া সংসদে বিচারকদের সমান ভোটে অর্থাৎ 2-2 ব্যালটে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রী তাবাসসুম জাহান কানন। যেহেতু 2-2 ব্যালটে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন, আমাদের আরও একজন শ্রেষ্ঠ বক্তা রয়েছেন, যিনি হচ্ছেন আজকের এই ছায়া সংসদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য মাহফুজা নুসরাত শুভা। সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে, অনেক অভিনন্দন জানিয়ে আজকের বিতর্ক প্রতিযোগিতা এখানে শেষ করছি। এখন আমরা পুরস্কার যেগুলো রয়েছে সেগুলো বিতরণ কার্যক্রমে চলে যাচ্ছি।